সেটিকে পরিবেশ দূষণ হিসেবে চিহ্নিত করছে। এগুলোর মধ্যে আছে মাটি দূষণ, এরপরে আছে পানি দূষণ যেমন নদী বা সমুদ্র, এমনকি ভূগর্ভস্থ পানি যেমন আর্সেনিক দূষণ, সেটিও পানি দূষণ এবং সেটা নানান কারণে ঘটে। অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে প্রাকৃতিক কারণও আছে। যেমন নদীতে প্রচুর পরিমাণে যখন নদী ভাঙন হয়, তখন ওই যে পলি বা মাটি জমে পানি দূষিত হয়। যখন বন্যা হয়ে যায় তখন বিভিন্ন জায়গার নানা রকমের আহ, আহ, কি বলা যায় যে দূষিত পদার্থ পানিতে মিশে পানি, এটা ন্যাচারাল প্রক্রিয়া হয়। আবার ওই যে যেটা বললাম যে কেন এটি বেশি হয়, যেমন ধরুন বুড়িগঙ্গার পানি, এই যে বিভিন্ন জায়গার যে বর্জ্য, শিল্প বর্জ্য সহ ঢাকা শহরের বিভিন্ন হিউম্যান বর্জ্য, এটি যখন ওখানে যায় তখন সেটি দূষিত হয়। এর নানান উপায় আছে, এটি আমরা সামনে আরো দেখবো। বায়ু দূষণ এটিও একই রকমের, যে বায়ুতে অবাঞ্ছিত উপাদানের উপস্থিতি যা মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বা যা যে লিভিং থিংস যা কিছু আছে সেগুলোর জন্য ক্ষতিকর, সেটার ফলে বায়ু দূষণ। একইভাবে শব্দ দূষণের ক্ষেত্রে আমরা যেটা নির্দিষ্ট মাত্রা আছে তার চেয়ে বেশি যখন আমরা ইরিটেট করি, আমরা যেমন এই যে ক্লাস চলছে এখন আশপাশে যদি মানে যে কোনো একটা মানে মাত্রাতিরিক্ত শব্দ হয়, যেমন এই যে আমরা কেন আপনাদেরকে মিউট থাকতে বলি? তো হতে পারে যে আপনার আশপাশে কোনো নয়েজ আছে, সেটি দ্বারা আপনি এবং আমরা সবাই মিলে আর শ্রুতি মধুর বলে যে বিষয়টি আছে সেটি আর তখন থাকে না। এই রকম অবস্থায় আমরা শব্দ দূষণ। এরপরে আলোক দূষণ, এটি মানে এটা নিয়ে তুলনামূলকভাবে কম আলোচিত হয়, কিন্তু আলোক দূষণের বিষয় ঘটতে পারে। মাত্রাতিরিক্ত আলোর ব্যবহার বা আলোতে যে অনেক সময় যেমন সূর্যের আলোতে আমরা বলি অতি বেগুনি রশ্মি, সেটিও বেশি হয়ে গেলে তখন নানান রকমের মানে বলে যে আপনার স্কিন প্রবলেম সহ বিভিন্ন রকমের ক্ষতি হতে পারে। তো এইটা আলোক দূষণ। আবার যেখানে জীবন নিজের ওই যে চোখের একটা সহনীয় মাত্রা আছে, যেমন আমরা অনেক সময় বলি চোখের উপর লাইট তুললে কি কেমন, এরকমের অস্বাভাবিক আলো থাকলেও অনেক সময় এটি আমাদের জন্য যেমন ইরিটেটিং হয়, আবার তেমনি যেটা বললাম যে আলোতে অবাঞ্ছিত উপাদানের মিশ্রণে সেটিও মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাপ দূষণও ঘটতে পারে একইভাবে, যে আমাদের বিভিন্ন তাপের কারণে। ইভেন আমরা যদি বলি যে তখন তাপমাত্রা অনেক বেড়ে যায়, এই যে নানান কারণে তাপমাত্রা বাড়ে, সেটিও তখন দূষণ, মানে যা যেই পরিমাণে থাকবার কথা তার থেকে যদি বেশি হয়ে যায়। মাটি দূষণ, আমরা এখানে কিছু ছবি আছে যে নানান কারণ মাটি দূষণ, এবং আমরা অনেক সময় যেটা দেখি যে মাটি দূষণের এই বিষয়গুলো একই সাথে একটা সময় আবার পানি দূষণের ক্ষেত্রেও এটা প্রভাব বিস্তার করতে পারে। মাটি দূষণে এখানে যে প্লাস্টিক বর্জ্য সহ নানান রকমের উপাদান উপকরণ, এবং এই যে পানির সাথে পানি বাহিত যে বিভিন্ন বর্জ্য আবার এক সময় যে মাটির সাথে মেশে। আবার আরেকটা অনেক সময় যেটা বিশেষ করে কৃষি ক্ষেত্রে শিল্প কলকারখানা যে হয় বলে যে আহ, আহ, শিল্প কলকারখানার বর্জ্য, সেইগুলো আবার একটা কৃষিকাজের পরেও কৃষিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার কীটনাশক ব্যবহার, সেগুলোর কারণেও মাটি দূষিত হয়। এখানে এই যে ছবিটা আছে, ছবিটারও অনেকগুলো বিষয় আছে, যেমন এখানে কিছু ন্যাচারাল বিষয় আছে, আগ্নেয়গিরির অগ্নুৎপাত এটা থেকে হতে পারে। আবার বিভিন্ন জায়গায় দেখবেন যে আমরা বর্জ্য যেখানে সেখানে নিক্ষেপ করি। অনেক সময় যেটা হয় যে যেমন যেখানে আপনারা দেখবেন যে একটা আছে কি বলে আপনার যে গাড়ির গ্যারেজ, যেখানে প্রতিনিয়ত তেল ময়লা মানে ধুলাবালি পরিষ্কার করেছেন আশপাশে, ওটা কিছু মানে হবার উপায় থাকবে। কারণ যে ওই যে বিভিন্ন রকমের তৈলাক্ত এবং কার্বন জাতীয় জিনিসপত্র পানিতে মিশে, মাটিতে মিশে ক্ষতি হয়। ইভেন ঢাকার আশপাশে বিভিন্ন জায়গায় যেটা বলা হয় যে এইসব জায়গায় উৎপাদিত সবজি, সেটি অনেক সময় ক্ষতিকর, কারণ যে বিভিন্ন শিল্প কলকারখানার বর্জ্য এটি পানির মাধ্যমে মাটিতে মিশে যায়, এরপরে সেটি সেখান থেকে যেটা উৎপাদিত হয় সেটা আসলে অনেক ক্ষতিকর উপাদান সেখানে থাকে। এবং যেমন এরকম একটা মানে আছে, এই মুহূর্তে আমার কাছে ওই ডাটা নাই, কিন্তু এটি এর আগে আলোচনা আসছে যে গরুর দুধেও ক্ষতিকর উপাদান পাওয়া গেছে। কিভাবে? যে গরুকে যেই খাবার খাওয়ানো হয়, যে ঘাস খাওয়ানো হয়, যে সেই ঘাস যে জায়গা থেকে আসে ওই জায়গাটা মাটি এবং পানি দূষিত, ফলে ঘাসের মধ্যে যে উপাদান যুক্ত হয়েছে সেইটির মাধ্যমে মানে সেটি গরু খাবার ফলে দুধের সেই দূষিত উপাদান মিশেছে। তো সুতরাং এটা নানান রকমের ইম্প্যাক্ট আছে, কারণ আছে, কারণগুলো আমরা হয়তো পরে একবারে দেখবো, বা কারণগুলো আমরা মোটামুটি জানি যে এই যে প্লাস্টিক বলি বা শিল্প কলকারখানার বর্জ্য বলি, নানান কারণে এই মাটি বা পানি দূষণের ঘটনা। পানি দূষণে যে যেটা বলছিলাম যে শিল্প বর্জ্য বিভিন্ন জায়গা থেকে আসা শিল্প বর্জ্য পানিতে মিশে
এখানে সোর্স অফ ওয়াটার পলিউশন, এখানে অনেকগুলো সোর্সের কথা বলা হয়েছে, যে সেগুলো বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন রকমের উপাদান এখানে যুক্ত হয়ে পানি দূষিত হতে পারে। এখানে যেমন আপনার যেটা বললাম যে নানান সোর্স থেকে শিল্প কলকারখানার বর্জ্য সেটি আসতে পারে। প্রাকৃতিক ভাবে অনেক সময় আপনার যেমন ধরেন আপনার ওই যে অ্যাসিড বৃষ্টি, সেটিও পানিতে মিশে পানিতে দূষিত হতে পারে। এরপরে যেটা হয় যে ওই যে নদী ভাঙন, যেটা একটু আগে আমরা বলছিলাম, সেগুলো থেকে পানি মাত্রাতিরিক্ত পলি এবং কাদা এগুলো পানিতে মিশে দেখা যায়। হ্যাঁ, এগুলোর আবার এন্ড অফ দ্য ডে কোনো কোনো যেমন পলির আবার একটা সুবিধা আছে যে এটি যখন প্লাবনের বিভিন্ন জায়গায় নতুন স্তর পড়ে যায়, তখন আবার সেখানে ফসলাদি উৎপাদনের জন্য এটি আবার একটা ইতিবাচক ভূমিকা রাখে। কিন্তু তাৎক্ষণিকভাবে ওই পানিটা খুব বেশি ইউজেবল থাকে না। আবার আমরা ইভেন ঘর গৃহস্থালি থেকে প্রতিনিয়ত আমাদের যে বর্জ্য, যেমন ধরে নেন এই যে ঢাকা শহরে আমরা প্রায় 2 কোটি মানুষ বসবাস করি। এখানে হিউম্যান মানে ওয়েস্টেজ যেগুলো থাকে সেইগুলো আমাদের অনেকেই বাসা বাড়ি দেখবেন যে সোয়ারেজ লাইন ওই ড্রেনের সাথে আছে, ড্রেনের সবকিছু যে পড়ছে নদী, সুতরাং এইভাবে নদী দূষিত হতে পারে। আবার বিভিন্ন জায়গায় আমরা যদি গবাদি পশু থেকে প্রচুর বর্জ্য নির্গত হয়, সেগুলো আমরা সচরাচর দেখা যায় আশপাশে কিছু জায়গায় বা যে মানে এগুলো প্রপার ম্যানেজমেন্ট অনেক ক্ষেত্রেই হয় না, এবং সেই বর্জ্য অনেক সময় পানিতে যায় বেশি। এরপরে যেটা ওই যে বলছিলাম যে মাত্রাতিরিক্ত সার, কীটনাশক ইত্যাদি দেওয়ার ফলে দূষিত হতে পারে, বলে পানি দূষিত হতে পারে। বায়ু দূষণ, বায়ু দূষণের ক্ষেত্রে সবচেয়ে বড় মানে দূষক বা সবচেয়ে বড় কারণ বলা হয় যে বিশেষ করে আপনার এই যে ফসিল ফুয়েল জ্বালানি মানে পোড়ানোর ফলে যে ধোঁয়া বা কার্বন নির্গত হয়, সেটি বায়ুতে মিশে বায়ু মারাত্মক হয়। এখানে সেই মানে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। এবং অনেক সময় জরিপে আসে যে গোটা পৃথিবীর মধ্যে ঢাকা শহরের বায়ু হচ্ছে সবচেয়ে বেশি কন্টামিনেটেড। অর্থাৎ এখানে এই অল্প জায়গার মধ্যে এত বেশি যানবাহন চলে, এবং এর ফাঁকে ফাঁকে আবার বিভিন্ন জায়গায় ছোটখাটো মানে গার্মেন্টস সহ বিভিন্ন রকমের ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস আছে। এসব কিছু মিলে ঢাকার এর সাথে আছে বিভিন্ন নির্মাণ কর্মকাণ্ড হয়, তার থেকে প্রচুর ধোঁয়া উৎপাদিত হয়, সেই ধোঁয়া বাতাসে মিশে যায়। এইসব কারণেও ঢাকার বাতাস হচ্ছে সবচেয়ে দূষিত বাতাস। এইটি মোটামুটি আমরা এরপরে আরেকটা হয় যেমন দিল্লিতে এক সময় মানে বছরের একটা নির্দিষ্ট সময় দিল্লিতে ইভেন লোকজন অসুস্থ হয়ে দেখা যায় হাসপাতালে রোগীর ভর্তির পরিমাণ বেড়ে গেছে। তার মূল কারণ মাত্রাতিরিক্ত বায়ু দূষণ। কখন কেন এই বায়ু দূষিত হয় কারণ আছে, দিল্লির কথা যেটা বললাম। গাড়ির পেট্রোল, এসি, এয়ার কন্ডিশন, পেট্রোল, এসি এটা তো সবসময় থাকে, কিন্তু ওইটি যেটা বললাম যে ওটা বছরের একটা নির্দিষ্ট সময় এই ঘটনাটি ঘটে, সেটি মানে ওটা তো সারা বছরই কম বেশি থাকে, কিন্তু ওই যে একটা সার্টেন টাইমে কেন হয় সেটার ব্যাপারে এটা নিয়ে পত্রিকা বিভিন্ন সময় লেখা হয়। ইভেন এমনও হয়েছে যে ওই সময় দিল্লি ভ্রমণ এক ধরনের সতর্কতা জারি করা হয়। আমি যদি ভুল না বলি মেবি একবার দুবার বিমান উড্ডয়নেও বাধাগ্রস্ত হয়েছে, এরকম আরো ঘটনা ঘটেছে। কেন? স্যার ওই যে ওইটা কুয়াশার কারণে আমরা ন্যাচারাল এটি হিউম্যান বলছি, তার মানে হয়তো বিষয়টা আপনাদের কারো চোখে পড়ে। সেটা হলো যে দেওয়ালির সময় তারা প্রচুর পরিমাণে পটকা বা বাজি ফোটায়। এই যে আতশবাজি বা পটকা ফোটানো বা ওদের এই উৎসবকে কেন্দ্র করে এত পরিমাণ বাজি সেখানে ফোটানো হয় যে এটি মানে ধোঁয়া এবং কার্বন এটি দিল্লির টোটাল বাতাস বা পরিবেশকে মারাত্মক রকমের দূষিত করে, বিঘ্ন ঘটায়। তখন ওই যে এইগুলোর যে মাপবার যে বিভিন্ন সূচক আছে, সেই সূচকে দেখা যায় যে দিল্লির বাতাস তখন ভীষণ ভাবে দূষিত। এবং যে বললাম যে এই ধোঁয়ার পরিমাণ কখনো কখনো এত বেশি বেড়ে যায় যে আমি একবারে নিশ্চিত করে বলছি না, আমার যতদূর মনে আছে যে সম্ভবত আমরা একবার গণমাধ্যমে দেখেছি যে তাদের বিমান উড্ডয়নে বাধাগ্রস্ত হচ্ছে। এবং এরপরে সরকার বিভিন্ন সময় এক ধরনের নিয়ন্ত্রণ, যেমন আমাদের দেশে ধরনের যে সামনে করা বা নানান সময় পয়লা বৈশাখে যে কিছু কিছু পটকা ফোটানোর পরে নিষেধাজ্ঞা দেয় করা যাবে না, বাট তারপরে অনেক সময় করে, বাট তার এটা নিয়ন্ত্রণ থাকে। কিন্তু ওখানে দেখা যায় যে এগুলো নিয়ন্ত্রণ করা যায় না, মারাত্মক পরিস্থিতি। বায়ু দূষণের যেটা আপনারা বলছিলেন যে আরো যে গাড়ির কথা তো আমরা বললাম, এছাড়া ইটের ভাটা বলেন, কলকারখানা বলেন, সেখান থেকে নির্গত
প্রচুর পরিমাণে ধোঁয়া এবং কার্বন ডাই অক্সাইড সহ অন্যান্য গ্যাস, দূষিত গ্যাস, এগুলো ভীষণভাবে বায়ুকে দূষিত করে। আপনাদের কারো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে কিনা, সেটা হলো যে এই যে বিভিন্ন জায়গায় যে ড্রেন গুলো থাকে রাস্তার পাশে, আমি আমাদের ইউনিভার্সিটিতে যাওয়ার সময় আশপাশে অনেক সময় দেখেছি যে ড্রেন থেকে ওঠে খালি চোখে ভাবে দেখা যায় না যে এখান থেকে গ্যাস, ওখান থেকে এমন একটা মানে গ্যাস নির্গত হয় যে ওখানে কিছু করতে থাকলে আমার মনে হয় যে হয়তো যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে। এটা হচ্ছে মিথেন বা বিভিন্ন যে পচনশীল জিনিস থেকে গ্যাসটা উৎপন্ন হয় এবং আপনার নিঃশ্বাস ভারী হয়ে আসে। তো এইটি আবার যেহেতু খোলা বাতাসে চলে আসে, যার জন্য অনেক সময় আপনারা বিভিন্ন জায়গায় শুনবেন যে সোয়ারেজ লাইন, টয়লেটের যে আপনার কি বলে হচ্ছে আপনার সেফটি ট্যাঙ্ক, এইটি পরিষ্কার করতে যে অনেকে মারা যায়, মানে পরিচ্ছন্ন কর্মী বা যারা শ্রমিক, এরা প্রচুর ঘটনা ঘটে। তো এইটার কারণে ভিতরে এমন এক ধরনের গ্যাস জমে যায় যে সে মানে ওটা উচিত হলো যে মানে অনেকটা সময় খোলা রেখে তারপরে ভিতরে যাওয়া, কিন্তু অনেকেই যে এই সচেতনতা গুলো থাকে না, দ্রুত সে মানে যেই ঢাকনা খুলে ভিতরে ঢুকতে যায়, এখন দেখা যাচ্ছে সে বের হয়ে আসবার সময় পায়। তো ওই যে ড্রেনের কথা যেটা বললাম, যে ড্রেন ধরেন ঢাকা আছে কোন একটা জায়গা অন্তত না, তো ওইখান দিয়ে মানে আপনি কিছুক্ষণ দাঁড়ালেই বুঝতে পারবেন যে এখান থেকে মানে কিছু একটা বের হচ্ছে, যেটা আমাদের খালি চোখে আমরা দেখছি না, কিন্তু আপনার ওই যে কান শক্তি, ওইটা থেকে আপনি বুঝতে পারবেন যে এখান থেকে গ্যাস বের হচ্ছে। স্যার গন্ধ পাওয়া যায় আশেপাশে, অনেক সময় গন্ধ পাওয়া এবং যায়। সেটি গ্যাসের গন্ধ, যে ওইটা গ্যাস নির্গত হচ্ছে। এইভাবে বায়ু দূষণের বহুবিধ কারণ আছে। শব্দ দূষণের ক্ষেত্রেও মোটামুটি ওই যে বিশেষ করে আমাদের দেশে যেটা হয় যে মাত্রাতিরিক্ত শব্দে মাইক বাজানো, বিভিন্ন উৎসব, যেমন আমরা আমাদের প্রত্যেকেরই অভিজ্ঞতা আছে, বাসা বাড়ির পাশে কখনো মানে কারো কোনো বাসা বাড়িতে বিয়ে শাদীর ব্যাপার বা কোনো উৎসবে দেখা যায় যে ভীষণ মানে হাই ভলিউম দিয়ে তারা গান বাজনা শুনছে। তারপরে আপনার কলকারখানার বিভিন্ন যে হর্ন, যেমন বলা থাকে যে শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, এইসব জায়গায় হর্ন বাজানো যাবে, অথবা যে হাইড্রোলিক হর্ন আইন করে নিষিদ্ধ করা আছে, কিন্তু অনেক সময় আমরা সেগুলো মানি না। আবার যে অনেক সময় এক ধরনের মানে কোনো বিমান, এখন দেখবেন যে আধুনিক প্রযুক্তি এইসব ব্যাপারে অনেক মানে ই করছে, যে অনেক আপনার এখন একটা যে আধুনিক যে গাড়িগুলো, যে গাড়িগুলো আপনার বাড়িতে হুশ করে বের হয়ে যাবে, আপনি ওটা টেরই পাবেন না যে কোনো আলাদা শব্দ আছে, অথচ এর আগে যে বিভিন্ন রকমের যান্ত্রিক বাহন ছিল মারাত্মক রকমের শব্দ তৈরি। তো এইগুলো অনেকটা নিয়ন্ত্রণে আসছে আস্তে আস্তে মানুষ এইসব ব্যাপারে। বিমান আগে অনেক বেশি শব্দ পেতাম আমরা, বাট এই যে আধুনিক যে সুপারসনিক বা বিভিন্ন রকমের বিমান তৈরি হচ্ছে, দেখা যায় সেগুলোতে এত বেশি শব্দ তৈরি করে। আবার ওই যে বললাম যে অনেক সময় যেটা ইভেন্ট মানে এটি কেউ কেউ হয়তো অন্যভাবে নেবে। যেমন ধরে নেন এই যে এখন আধুনিক সময়ে এসে আপনি রোজার মাসে সেহরির সময় উঠবেন, সেটার জন্য আপনার মানে মাইক বলেন, আর ওই যে আগে যেটা পাড়ায় পাড়ায় লোকজন মানে ই করে বেড়াতো, সেটার এখন দরকার নাই, সবার বাড়িতেই আছে। যে অ্যালার্ম দিয়ে রাখে সে প্রত্যেকের তার শিডিউল মতো করে। এখন আপনার একটা শিডিউল আছে যে আমার এই সময় সেহরি, আমি এই সময় এতটুকু সময়ের মধ্যে আমি সেহরি খেয়ে নামাজ পড়ে। এখন ওরা অনেক সময় যেটা করে ঘন্টাখানেক আগে থেকে এটা শুরু করে। এইটি যদি কোনো বাড়িতে অসুস্থ মানুষ থাকে, রোগী থাকে, সেটা ওই মাইকে করে খতম পড়ানো বলেন, ওয়াজ নসিহত বলেন, বা ওই যে কীর্তন বা ওই যে অন্যান্য যেসব ধর্মীয় মানে অনুষ্ঠানের দিক বলি আমরা, সেটি আসলে যার বাড়িতে রোগী আছে বা যে অসুস্থ সে বুঝতে পারে যে সে কতটা বিড়ম্বনায় থাকছে। তো অনেক সময় আমরা এই বিষয়গুলো মাথায় রাখি না, ধর্মীয় বা বছরে একটা দিন উৎসব করছি, প্রতিদিন তার করে না, নানান অজুহাতে আমরা এই বিষয়গুলো এড়িয়ে যাই। কিন্তু এই যে এখন যেটা বলছিলাম যে ইভেন এখন কিন্তু আধুনিক সাউন্ড ব্যবস্থা আছে, এই নির্দিষ্ট একটা জায়গার মধ্যেই সে সাউন্ডটা প্রডিউস করবে, বাইরে সচরাচর শব্দ যায়। আমরা যখন বড় হর্ন ব্যবহার করে লাইটটি করি, তখন দেখা যায় যে আমার নিজের আনন্দ অন্যের ক্ষতির কারণ হয়ে যাচ্ছে। নানানবিধ কারণ থাকে এখানে। জাস্ট ছবিতে আমরা মোটামুটি নয়েজ পলিউশন বা শব্দ দূষণ মোটামুটি আমরা বোঝার চেষ্টা করছি। পরিবেশ দূষণের কারণ যে অনেকগুলো দেখলাম আমরা, সেগুলো আলাদা আলাদা কারণ যেমন আছে, আবার সামগ্রিকভাবে আমরা পরিবেশ দূষণের কারণও আলোচনা করতে পারি। আবার যেটা বললাম যে এখানে মাটি দূষণের আলাদা কারণ থাকে, তার ফলাফল আছে, পানি দূষণের আলাদা কারণ আছে, তার ফলাফল আছে। আবার কোনো কোনো একই উপাদান মাটি পানি সবগুলোকে দূষণ, আবার সেই তুলনায় হয়তো শব্দ এবং কি বলে যে আর একটা বললাম আমরা, এইগুলোর দূষণ হচ্ছে একটু আলাদা।
বায়ু দূষণ আর শব্দ দূষণ, সেটা হতে ডিফারেন্ট। মাটি আর পানি খুব ভাইস ভার্সা, কাছাকাছি। তো সামগ্রিকভাবে আমরা পরিবেশ দূষণের কারণগুলো একটু জানার চেষ্টা করি। প্রথমত আমার যে অধিকারে জনসংখ্যা বৃদ্ধি এবং জনসংখ্যার পরিবেশ দূষণের জন্য এটি মোটামুটি একটা বড় কারণ হতে পারে। প্রথমত আমরা যদি বলি যে আমরা খুব সচেতন মানুষ, আমরা কোথাও বর্জ্য ফেলি না, ইভেন আমরা ওই যে বিদেশে গেলে বা এয়ারপোর্ট গুলোতে যেটা করি যে মানে টিস্যুটা পকেটে রাখি, পরে এক সময় বিনে ফেলি, এই রকমের সচেতনতা যদি থাকে, বাট প্রতিনিয়ত আপনি যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করেন সেটির পরিমাণ, যেমন এই যে ঢাকা শহরে যেটা আমরা বললাম যে মারাত্মক দূষিত নয়, এই যে অল্প জায়গার মধ্যে যখন 2 কোটি মানুষের কার্বন ডাই অক্সাইড যেটা আমরা আশপাশে যদি প্রচুর পরিমাণে গাছ বা নদী নালা বা পানি না থাকে, তাহলে এই কার্বন ডাই অক্সাইড আপনার পরিবেশকে দূষণ করে দেবে। এটা হলো একটা দিক। দ্বিতীয়ত যেটা হয় যে এই যে আমরা যেটা বলছিলাম যে আমরা বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে বললে তো আমরা খুব কম সংখ্যক মানুষই সচেতন। আমরা আমাদের এই যে সেটা গৃহস্থ বর্জ্য বলেন, তারপরে মানব মল সহ নানান রকমের যে বর্জ্য তৈরি হয় সেগুলোর মানে প্রপার ম্যানেজমেন্ট আমাদের দেশে আমরা খুব বেশি এখনো মোটামুটি অনেক জায়গা যে দেখবেন, যেটা একটু আগে আমি বলছিলাম যে বাড়ি ফোয়ারেজের বা ইভেন মানে টয়লেটের লাইন ড্রেনের সাথে দেওয়া, বাট ওইটি যে সেফটি ট্যাঙ্ক করে যে ব্যবস্থাপনার বিষয়টি আছে সেটি কেবল পরিবেশগত না, স্বাস্থ্যগত কারণ। ইভেন মানুষের রুচি, মানুষের মূল্যবোধ বা ইভেন এটা এক ধরনের আভিজাত্যের সাথে সম্পর্ক যে আপনার বাড়িটাকে আপনার পরিবেশটাকে কিভাবে রেখেছে। বাট অনেক ক্ষেত্রে আমরা এই ব্যাপারে উদাসীনতা পরিচয় দিই। আবার অনেক সময় যেটা আমরা খুব আশা করি যে হাসপাতালের টয়লেট বাথরুম বেসিন পরিষ্কার থাকে, ট্রেন ভ্রমণ করলে সেটি পরিষ্কার থাকবে, বাট আশা করি অথচ নিজে কাজটা করি না, কারণ যে আমরা নিজেরাই দূষিত, নিজেরাই নষ্ট করি, নিজেরাই নোংরা করি। একজন বের হয়ে একবার পরে আরেকজন আর ওটি ব্যবহার করবার মতো কিছু থাকে না। তো এই যে মানুষের অ্যাক্টিভিটিস এবং মানুষের মানে বাড়তি ঘনত্ব, একটা জায়গায় যত বেশি মানুষ তার নানান রকমের কর্মকাণ্ড, সেটি পরিবেশকে তত বেশি দূরে দেবো। সুতরাং আমাদের অন্যান্য বিষয়ের পাশাপাশি মানুষের ঘনত্ব বেশি, সেটি পরিবেশ দূষণের শীর্ষ কারণ হিসেবে অভিহিত করা হয়। এরপরে এর সাথে যেটা আসে মানে পরিবেশে যে মানুষের ঘনত্ব বেড়ে যাওয়া বা মানুষের জনসংখ্যা বেড়ে যাওয়া, যে ফলে আরো যে কাজগুলো হয় অপরিকল্পিত শিল্পায়ন এবং নগরায়ন। অর্থাৎ ওই যে যেটা বললাম যে আমার প্রপার স্যানিটেশন বা ড্রেনেজ সিস্টেম আমরা করি নাই, আমরা যে ওয়েস্ট ম্যানেজমেন্ট যে ব্যাপারটি আছে সেটিকে বেশি গুরুত্ব দেই নাই। আমরা এই যে এখন শিল্প কলকারখানা স্থাপন করা মানে সেটি ইটিপি হওয়া উচিত, সেটি আমরা করি নাই। এগুলোর সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট যেটা করা দরকার সেটি আমরা করি নাই। নানান ভাবে দেখা যায় যে এই যে কয়েকটা বিষয়, একটা হলো অসচেতনতা, আরেকটা হলো যে প্রপার নিয়ন্ত্রণ নাই, আর একটা হলো যে ওই যে ম্যানেজ করা, ঘুষ দুর্নীতি কোনো একটা ভাবে যেটা করবার কথা না সেটা আমি করে ফেললাম। যেখানে আমার ইটের ভাটা করবার কথা না সেখানে কৃষি জমিতে ইটের ভাটা করলাম। আবার ইটের ভাটা ওই চিমনি যত এর উচ্চতা হওয়া দরকার ছিল সেটি আমরা মেনটেন করি না। এই যে নানান বিষয়গুলো ঘটে, এই যে শিল্পায়ন এবং নগরায়ন বিশেষ করে যখন সেগুলো অপরিকল্পিত ভাবে হয় সেটি মারাত্মক ভাবে পরিবেশকে দূষিত করে। কলকারখানা এবং যানবাহনের কালো ধোঁয়া বিশেষ করে আপনার বায়ু দূষণের ক্ষেত্রে মারাত্মক প্রভাব ফেলে, এবং এটি নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলেছি। রাসায়নিক সার কীটনাশকের যথেচ্ছ ব্যবহার, হ্যাঁ আমাদের খাদ্য উৎপাদন বা ফসল উৎপাদন বেশি দরকার, আমাদের দেশের 17 কোটি মানুষের খাবার আমাদের এই ভূমি থেকে নিতে হয়, তো সেখানে আমাদের উৎপাদন বাড়াতে হবে। কিন্তু আমরা যখন অতিরিক্ত করে সার এবং কীটনাশক ব্যবহার করি তখন প্রথমত সেটি ওই মাটিকে দূষিত করছে, মাটির উর্বরা শক্তি এবং মাটির জীবনী শক্তি সেটি ব্যাহত হচ্ছে। আরেকটা হলো যে আমাদের মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হচ্ছে। কিন্তু আমরা ওই নগদ লাভের আশায় যে বেগুনে যেন কোনোভাবেই পোকা না ধরে, সুতরাং প্রতি মানে 3 দিন পর পর সেখানে স্প্রে করা, ফসল যেন বেশি উৎপাদিত হয় সেখানে মানে প্রচুর পরিমাণে রাসায়নিক সার ব্যবহার করা। অথচ এখন কিন্তু অনেক সনাতন এবং ন্যাচারাল সিস্টেম আছে যার মাধ্যমে, যেমন ধরেন সারের ক্ষেত্রে বলা যায় জৈব সার, এটি তুলনামূলকভাবে এটার কোনো ক্ষতি প্রভাব মাটির উপরে ফেলে না, মাটিকে আরো মানে মাটির জীবনের শক্তি বা মাটির উর্বর শক্তিকে বাড়ায়। তা আমরা জৈব সার ব্যবহার করতে পারি। আমরা কিছু প্রাকৃতিক বা সনাতন পদ্ধতিতে পোকা মাকড় বা কীটনাশক দমন করতে পারি, কিন্তু সেই দিকে আমরা বেশিরভাগ সময় যাই না। এই রাসায়নিক সার কীটনাশকের ব্যবহারও আমাদের শুধু মাটিকে না পানিকেও দূষিত করে। আপনাদের অনেকের অভিজ্ঞতা থাকবে যাদের গ্রামে যাতায়াত করছে, যে আমরা আমাদের শৈশবে মাছের গায়ে ঘা হয় এইটি আমরা মানে একটা সময় পর্যন্ত দিই,
বাট যখন এই যে প্রচুর পরিমাণে সার কীটনাশক ব্যবহার হওয়া শুরু করলো, তখন যখন ওইখানে ন্যাচারাল পানি যাবে, প্লাবন হয়, পানি যখন বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত বা যে মানে নদীর দুকুল উপচে যখন বিল ছিল তলিয়ে যায়, বিশেষ করে দক্ষিণবঙ্গ বা হাওড় এলাকায় এটা বেশি, তখন দেখা যায় যে ওই যে অতিরিক্ত সার কীটনাশক ব্যবহার করেছিলাম যা পানি মাটির সাথে ছিল, ওখান থেকে এক ধরনের মানে ই হয়, কি বলে যে আহ, সে মানে মাটি থেকে এই একটা উপাদান বের হয়ে পানির সাথে মেশে, তার ফলে এই মাছের গায়ে ঘাপ দেখা দিল এবং অনেক মাছ দেখা যায় টোটালি সে আর টিকতে পারছে না। প্রচুর পরিমাণে জলজ প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে এই সার কীটনাশকের প্রভাব। তো সুতরাং এটি কেবল মাটিকে দূষিত করছে না, পানিকেও দূষিত করছে। বৃক্ষ নিধন এবং বন উজাড় এইটিও আমাদের পরিবেশ দূষণের জন্য মারাত্মক রকমের হুমকি তৈরি করছে। কারণ যে ওই যে যেটা বললাম যে অক্সিজেন নির্গত করা যেটা আমরা গ্রহণ করি, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করা যেটা আমরা ত্যাগ করি, এরপরে পরিবেশের ভারসাম্য রক্ষা করা বা একটা ধরনের যে তাপ দূষণের কথা বললাম সেইগুলো, অর্থাৎ পরিবেশের ভারসাম্য, এবং এর সাথে যদি আমরা ইকোলজির কথা বলি, যে একটা জায়গায় বন উজাড় হয়ে যাওয়া মানে সেখানে পাখি থাকবে না, পাখি থাকবে না মানে সেখানে আশপাশে পোকার উপদ্রব বেড়ে যাবে, পোকার উপদ্রব বেড়ে যাবে মানে আপনার কৃষি ক্ষতিগ্রস্ত হবে, কারণ যেগুলো সাইক্লিক অর্ডারে। তো এই জন্য যখন কোন একটা অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে বৃক্ষ বা গাছ বা বন থাকে না, তখন সামগ্রিকভাবে সেই অঞ্চলের পরিবেশের উপর একটা ভারসাম্যহীনতা তৈরি হয়। প্রাকৃতিক দুর্যোগ থেকেও পরিবেশ দূষিত হয়, যেটা আমরা ওই যে জলোচ্ছ্বাস বা ঝড় বা বন্যার ফলে যে পানিতে প্রচুর পরিমাণে বিভিন্ন জায়গার যে বর্জ্য মানে মিশে যায় সেগুলো থেকে, আবার এর কারণে ধরেন অনেক সময় বন মানে গাছ উপড়ে যায়, গাছ মারা যায়, গাছ ভেঙে পড়ে, নানান রকম, অর্থাৎ বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগ থেকেও পরিবেশের উপর এক ধরনের প্রভাব পড়ে। তবে এটি নিয়ে সাধারণত পরিবেশবিদরা যেটা বলে যে প্রাকৃতিক দুর্যোগের ফলে পরিবেশের যে বিপর্যয় ঘটে সেটি আবার পরিবেশ অটোমেটিক্যালি নিজেকে আবার মানে রিনিউ করে নিতে পারে, নবায়ন করে নিতে পারে, এবং সে আবার আগের জায়গায় ফিরে যেতে পারে। মানে কামব্যাক করবার মেকানিজম এটি পরিবেশের মধ্যে মানে অনেকটা স্বাভাবিক প্রক্রিয়া, স্বাভাবিকভাবেই আছে। সেটি ভালো উদাহরণ হলো যে বেশ কয়েক বছর আগে যখন সিলোরে মারাত্মক রকমের ক্ষতি হয় সুন্দরবনে, এবং প্রচুর পরিমাণে গাছ মানে বন পশু পাখি তো মারা গেছে, যা গেছে, প্রচুর পরিমাণে গাছ ভেঙে একবারে মিশে গিয়েছে। তো সেইখানে তখন পরিবেশবিদরা বলেছিলেন যে সুন্দরবনের যেটা ক্ষতি হয়েছে সেটা যদি আমরা ওখানে মানুষেরা যাই এটা রিপেয়ার করবার চেষ্টা করি তাহলে ক্ষতি আরো বেশি, বরং এটাকে কোনো হাতই দেওয়ার দরকার নেই, ন্যাচারালি নিজে সেরে উঠবে। সত্যি সত্যি পরবর্তী 10 বছরের মধ্যে দেখা গেল যে ওই যেসব অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা অনেকটাই আবার রিকভার করে ফেলেছে অটোমেটিক্যালি। তো প্রাকৃতিক দুর্যোগেও পরিবেশের ক্ষতি সাধিত হয়, কিন্তু মানুষের কর্মকাণ্ড এই ক্ষতির পরিমাণটাকে বাড়িয়ে দেয়। প্রাকৃতিক দুর্যোগে যে ক্ষতি হয় প্রকৃতি আবার নিজে সেটাকে সারিয়ে দেয়। ইটের ভাটার বহুবিধ মানে নেতিবাচক প্রভাব আছে পরিবেশে। প্রথমত আমরা যেটা দেখি যে প্রচুর পরিমাণে যে ধোঁয়া নির্গত হয়, সেটি একটা যে বায়ু দূষণ হচ্ছে। আরেকটা হচ্ছে ইটের ভাটা বেশিরভাগ জায়গায় প্রচুর পরিমাণে গাছ আহ, মানে পোড়ানো হয় সেখানে, তার মানে বন উজাড় করার বা বন ধ্বংস বা গাছপালা সেখানে নিঃশেষ হয়ে যাবার একটা মানে সুযোগ থাকে ইটের ভাটার ফলে। আরেকটা হলো যে বিভিন্ন জায়গা থেকে সারফেস সয়েল যেটা মানে জমির উপরিভাগের মাটি সংগ্রহ করে সেখানে যে ব্যবহার করা হয়, এবং এর ফলে দেখা যায় যে কৃষি এবং কৃষি জমি দুটাই ক্ষতিগ্রস্ত। ইটের ভাটার নানাবিধ নেতিবাচক প্রভাব পরিবেশের উপরে আছে, কিন্তু ওই যে উপরের যেটা আমরা বলছিলাম 2 নম্বরে অপরিকল্পিত নগরায়ন শিল্পায়ন, 1 নম্বরে যেটা বলছি যে জনসংখ্যা, এখন আপনি গ্রামে যাবেন সেখানেও আর যে আগের সেই মানে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি মানে কাঠ, পার্সন, গোলপাতা বা এরপরে টিনের ঘর, সেখানেও কাঠের ব্যবহার ছিল, এই সব কিছু এখন অনেকটা কমে গেছে। এখন অনেক জায়গায় ইটের ব্যবহার বাড়ছে, বলতে গেলে মানে পাকা বাড়ি এটি এখন আমাদের বলা যায় যে আর্থিক সক্ষমতার পাশাপাশি এই জায়গাগুলো আমাদের উন্নত হচ্ছে, ফলে এর প্রভাব পরিবেশের উপর যে এখন মানুষ ক্রমশ তার আর্থিক সক্ষমতা বাড়ছে, সে কাঁচা বাড়ি রেখে এখন পাকা বাড়ি তৈরি করছে। পাকা বাড়ির জন্য তার এই যে ইট, সিমেন্ট, বালি সবকিছু দরকার, এটিও পরিবেশের উপরে এক ধরনের বিঘ্ন ঘটায়। এবং বলা হয় যে
বিশেষ করে ধরেন এই যে সিমেন্টের ব্যবহার বা ইটের ব্যবহার বা এই যে এইগুলো মানে আমরা দৈনন্দিন জীবনে যে গাছের ব্যবহার করি বা গাছ কাটি তার থেকে এগুলো আরো বেশি নেতিবাচক প্রভাব ফেলে পরিবেশে। এরপরে সিএফসি বা গ্রিন হাউস গ্যাস নির্গমন বিভিন্ন জায়গায় কলকারখানা থেকে, বিশেষ করে গ্রিন হাউস, এর আগে আমরা আলোচনা করেছি গ্রিন হাউস ইফেক্ট এবং যে আপনার সি লেভেল রাইজ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে সিএফসি এটিও পরিবেশকে গ্রিন হাউস ইম্প্যাক্ট তৈরি হবার মূল কারণ হচ্ছে যে সিএফসি গ্যাস সহ অন্যান্য গ্যাস, এইগুলো আমাদের নিজেদের মানুষের কর্মকাণ্ড বা বিভিন্ন শিল্প কলকারখানা বা অন্যান্য বিলাস দ্রব্য ব্যবহারের থেকে এই পরিবেশের উপরে এই দূষণগুলো ঘটে। এরপরে আমাদের আরেকটা যে সমস্যা থাকে সেটা হলো যে এই যে যেটা বললাম যে শিল্প কলকারখানা ইটিপি করবার কথা, ইটের ভাটায় গাছ পোড়ানোর কথা না, কয়লা দিয়ে ইটের ভাটা চালানোর কথা, চিমনির উচ্চতা ধরেন 60 ফিট হওয়ার কথা, এই যে নানান যে বিষয়গুলো আইনে বলে দেওয়া আছে সেই বিষয়গুলো আমরা বেশিরভাগ সময় মানি না। কেন মানি না? ওই যে সেখানে মানে আইন প্রপারলি এটা মনিটরিং নাই, মনিটরিং যতটুকু হয় সেখানে আবার এক ধরনের কারাপশনের ব্যাপার থাকে, শাস্তি বিধান করা হয় না, যারা করে নানান ভাবে পার পেয়ে যায়, প্রভাবশালীদের মানে ইয়ে থাকে। এবং আমাদের দেশে আমি জানি না যে সামনে আছে কিনা, মানে এর বাইরেও যে বিষয়গুলো নদীর দখল এবং দূষণ হয় বিভিন্ন প্রভাবশালী মানুষের কারণে। নদীর কিছুটা জুড়ে তারা শিল্প কলকারখানা বা বাউন্ডারি দিচ্ছে বা দখল করে নিচ্ছে, বাড়ি করছে। আবার ওই যে শিল্প কলকারখানার বর্জ্য সরাসরি নদীতে ফেলছে, যেগুলো কপার কথা না। এই দখল দূষণ বেসিক্যালি আমাদের দেশের প্রভাবশালী মানুষের কারণে হয়, যা আইনগতভাবে নিষিদ্ধ, দুর্নীতি এবং দুর্বলতার কারণে কারণ। আবার যদি আমরা সামুদ্রিক পানি দূষণের কথাও যদি আমরা, যে সমুদ্রে প্রচুর পরিমাণে আপনার এই যে কার্গো সহ ওই জলযান যেগুলো চলে, এবং এরপরে এগুলোতে থেকে তো যে আপনার কি বলে যে জ্বালানি বর্জ্য এগুলো পানিতে মিশে, আবার পাশাপাশি কখনো যদি কোনো একটা দুর্ঘটনায় পড়ে তাহলে দেখা যাবে যে সেটি পুরো এলাকাকে ভীষণ ভাবে, যেমন চট্টগ্রামে মাঝে মাঝে ওরকম দেখা যায় ট্যাঙ্কার বিস্ফোরণ বা ট্যাঙ্কার পেটে যে প্রচুর পরিমাণে তেল নদীতে চলে যায়, এবং তখন দেখা যায় যে টোটালি নদীর যে জীববৈচিত্র্য ইকো সিস্টেম সেটি মারাত্মক ভাবে ব্যাহত হয়, বাধাগ্রস্ত। তো এই যে নানান কারণ রয়েছে যে কারণে বেসিক্যালি বা এই পরিবেশের উপরে বিভিন্ন রকমের মানে অত্যাচার আমরা করি এবং তার ফলে পরিবেশ দূষণ। এবং সবকিছু মিলিয়ে যেটা হয় যে কেন পরিবেশ দূষণ, সেটা হলো যে মানুষের অসচেতনতা এবং সীমাহীন লোভ এইটি পরিবেশকে আসলে সুরক্ষিত রাখে না। এবং আমাদের দেশেই যে যত বেশি উন্নয়ন হচ্ছে, আমাদের আর্থিক সক্ষমতা বাড়ছে, আমরা পরিবেশের উপরে আরো বেশি আগ্রাসী ভূমিকা পাচ্ছি এবং পরিবেশ ক্রমশ বিপর্যস্ত হচ্ছে। আমাদের বনভূমি কমে যাচ্ছে, আমাদের কৃষিভূমি কমে যাচ্ছে, আমাদের শিল্প কলকারখানা আমরা পরিকল্পিত এবং পরিবেশ বান্ধব উপায় তৈরি করছি না, এবং সেখানে নানা রকমের এই যে আইন প্রয়োগের দুর্বলতা এবং বিভিন্ন রকমের দুর্নীতি অসচেতনতা এই কাজগুলোকে আর বাড়িয়ে দিচ্ছে। পরিবেশ দূষণ প্রতিরোধের উপায় কিভাবে আমরা পরিবেশকে মানে পরিবেশ দূষণকে রোধ করতে পারি, বা পরিবেশ দূষণ থেকে আমরা মানব গোষ্ঠী মানব স্বাস্থ্যকে বা ইকোসিস্টেমকে মানে সুরক্ষা দিতে পারি, তার কিছু কারণ এখানে বলা আছে। প্রথমত যেটা বলা হয়েছে যে রিডিউস, রিউজ আর রিসাইকেল। এটা কি? রিডিউস হচ্ছে যে আমরা এই যে জৈব জ্বালানি, তারপরে বা যা কিছু বলছি এইগুলো মানে অর্থাৎ প্রকৃতি থেকে যা কিছু আমরা ব্যবহার করি এই ব্যবহার কমাতে হবে। সেটা জীবাশ্ম জ্বালানি হোক বা যে ফসিল ফুয়েল বা প্রকৃতি থেকে যা আহরিত হয় সেটা যতটা সম্ভব, যেমন ইভেন ধরেন আপনার যে ইলেকট্রিসিটিও তো তার পিছনে আপনি যদি কারণ করেন, আপনি বাসায় বসে ইলেকট্রিসিটি ব্যবহার করছেন, কিন্তু দেখা গেল যে ইলেকট্রিসিটি যেভাবে আমরা পাচ্ছি সেখানে যে ফসিল ফুয়েল, কয়লা বা অন্যান্য যা কিছু উপাদান ব্যবহার তা আলটিমেটলি প্রকৃতি থেকে না। তো সেই এক কথায় আমরা যা কিছু পরিবেশ থেকে নেই সেটিকে যতটা সম্ভব পরিমিত ভাবে ব্যবহার করা, কম ব্যবহার করা। আবার যেসব জায়গায় সম্ভব সেটা রিইউজ করা, মানে আমরা যেন এটি একবার ব্যবহার করে ফেলে না। এটি যেমন ধরনের যে প্লাস্টিককে আবার রিসাইকেল করা যায়, আবার যেমন ধরনের যে নবায়নযোগ্য জ্বালানি যেটা সোলার সিস্টেম সেটিকে আমরা রিইউজ করতে পারি। এরকমের অর্থাৎ কম ব্যবহার করব, যেটা সম্ভব সেটা একাধিকবার ব্যবহার করবো, একবার ব্যবহার করে ফেলে দিব না। এবং একটা হলো যে যেটা সম্ভব সেটাকে আমরা রিসাইকেলিং অর্ডারে আবার ব্যবহার করবো। যেমন
ধরেন এই যে কাগজ, এটা মন্ড তৈরি, এটা অনেক কিছু রিসাইকেল করে আবার তৈরি করা। রিসাইক্লিং অর্ডারেও আমরা, এবং বলা হচ্ছে যে এই যে এখন অনেক জায়গায় বলছে পেপারলেস অফিস, পেপারলেস সিস্টেম, সামনে আমরা ক্যাশলেস সোসাইটির কথা বলবো। তো যতটা সম্ভব এগুলো যত কম ব্যবহার করা যায়। তো সেই জায়গাগুলো, এবং যেটা কি সম্ভব আমরা রিসাইক্লিং অর্ডারে আবার যদি ব্যবহার করি, তাহলে আপনার ওই যে ধরেন দর্শন কাগজ তৈরি করবার জন্য দেখা যায় যে যে পরিমাণ গাছ, বাঁশ বা অন্যান্য প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে হয়, তো সেটিকে আমরা যদি ওই দর্শন কাগজ আবার রিসাইকেল করার ব্যবহার করি, দেখা যাবে সেখান থেকে আমরা আবার হয়তো আর্থিক কাগজ তৈরি করতে পারবো। তো এই সবকিছু মিলে এটা একটা ভালো উপায় পরিবেশের মানে কি বলে যে আপনার দূষণ প্রতিরোধে। ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেটা যে কোনো, যে স্যানিটেশনের কথা বলেন, আপনার মানব বর্জ্য বা গৃহস্থালী বর্জ্য, তারপরে পরিবেশ মানে শিল্প কলকারখানা, সবকিছু মিলিয়ে আমরা এটাকেও আমরা ভালো একটা ম্যানেজমেন্টের মধ্যে নিয়ে আসতে পারি, এবং এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রপারলি করলেও পরিবেশ দূষণের মাত্রা অনেকটা কমে আসবে। এরপরে কনজার্ভ এনার্জি বা যে পাওয়ার কনজার্ভ করা বা সংরক্ষণ করা, সেটা মানে বিদ্যুৎ জ্বালানি মিউট রাখেন। সামনে বসে আনলে এই মিজানুর রহমান সাহেব, আপনি মিউট করেন না। চাকা হয়নি বডি। এনার্জিকে সংরক্ষণ করা, এটিও একটা ভালো উপায় হতে পারে পরিবেশকে সুরক্ষা দেওয়া। তারপরে ইউজ রিনিউয়েবল এনার্জি সোর্স, যেটা বললাম যে সোলার সিস্টেম, যেগুলো এই জায়গায় যদি হয়, তাহলে আমরা ফসিল ফুয়েল ব্যবহার সহ, কয়লা ব্যবহার সহ অন্য জায়গা থেকে আমরা ব্যবহার। লিমিট কেমিক্যাল ইউজ, এটা যে সেটা কেমিক্যাল ফার্টিলাইজার বা অন্যান্য সব কেমিক্যালের যত জায়গা ব্যবহার আছে সেগুলোকে যত বেশি নামিয়ে মানে কমিয়ে আনা যায়, লিমিট করা যায়, সেটি পরিবেশের জন্য অনেক বেশি ভালো। প্রমোট সাস্টেনেবল ট্রান্সপোর্টেশন, অর্থাৎ আমরা এই যে যে পরিবহন ব্যবস্থা যেটাকে আমরা, যেমন ধরে নেন যে আমরা যদি জলযান ব্যবহার করি, মানে পানি বাহিত, পানিতে যে চলে, একটা জাহাজে প্রচুর পরিমাণে মানে পণ্য বহন করতে পারে, সেটি যদি আমরা মানে বিমানে বহন করতে চাই, তাহলে দেখা যাবে যে সেটার কস্ট এবং ফুয়েল এবং নানান রকমের অনেক বেড়ে যায়। সাস্টেনেবল ট্রান্সপোর্টেশন যদি তৈরি করা যায়, তাহলে দেখা যাবে পরিবেশ দূষণের হার কমে আসতে পারে। প্রোটেক্ট ওয়াটার রিসোর্সেস, আমাদের যখন যেখানে যতটুকু পানি উৎস আছে, সেটা পুকুর, নদী, ইভেন ভূগর্ভস্থ পানি, এই সব কিছুকে যতটা সম্ভব প্রোটেকশনে রাখতে হবে। এবং এটি আমাদের দেশে তুলনামূলকভাবে পানি বিষয়ে মানুষের মধ্যে খুবই অসচেতনতা আছে। ইভেন আমরা উঁচু করতে গেলেও 2 বালতি পানি আমাদের চলে যায়, অথচ বাইরের অনেক দেশে, যেখানে আফ্রিকা সহ বিভিন্ন জায়গায় যাবেন, সেখানে দেখবেন যে মানুষজন পানি ব্যবহারে খুবই হিসেব, ইভেন তারা এক মগ পানি দিয়ে মোটামুটি সুন্দরভাবে উঁচু করে উঠতে যান। অথচ আমাদের ওই যে ওয়াল ছাড়া থেকে, যেমন এর মধ্যে আমরা একদিন কথা বলছিলাম, একজন বলছেন যে আমি তো যতক্ষণ ব্রাশ করতে থাকি ট্যাপ ছাড়াই থাকি, তার বন্ধ করে না। এই যে গ্যাস ইউজ করি আমরা, যেটা ইউজ রিডিউস করবার কথা, অনেকে যে একটা দেয়াশালাই দিয়ে আবার জ্বালাতে হবে, এই আলসামিতে সেই গ্যাস বন্ধই করে। এরকম অনেক জায়গায় আছে যে আমাদের মানে আমাদের যা প্রাকৃতিক সম্পদ, সেটিকে যতটা সম্ভব মানে সংরক্ষণ করতে হবে, প্রোটেক্ট করতে হবে। এরপরে প্লান্ট ট্রিজ এন্ড প্রিজার্ভ গ্রিন স্পেসেস, প্রচুর পরিমাণে গাছ লাগানো এবং গ্রিন এরিয়া এখনো যতটুকু আছে সেটাকে প্রিজার্ভ করা, সংরক্ষণ করা, সেটাকে কোনোভাবেই আর বোঝা হতে না দেওয়া, দখল হতে না দেওয়া। অ্যাডভোকেট ফর পলিসি চেঞ্জ, এই যে পরিবেশের সংরক্ষণের জন্য মানে পলিসি লেভেলে আপনার অ্যাডভোকেসি করা, বা সেখানে যেটা আমরা অনেক সময় বলি পরিবেশবাদী আন্দোলন, সেই কাজগুলো আরো বেশি বেশি করা, যেন পলিসি লেভেল থেকেও এই পরিবেশ বিষয়, এবং এটার অনেক ক্ষেত্রে আমরা সুফল পাই। এই যে ধরুন প্রচুর পরিমাণে পলিথিন ইউজ আমরা, তো দেখা যায় পলিথিন ইউজ তো মারাত্মকভাবে পরিবেশের জন্য, এখানে কিন্তু আমরা হাতে নাতে কিছু নেতিবাচক ফলও পাই। আপনি যত বেশি পলিথিন ইউজ করবেন, দেখবেন যে আপনার এলাকার ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে, পলিথিন যে ওটা পচে না, ওখানে একসময় থেকে আর পানি পাস হচ্ছে না, এবং এরপরে জলাবদ্ধতা তৈরি হয়ে যায়, যে ওয়াটার লগিং যেটা আমরা বলি। তো এটা আমরাই কিন্তু তৈরি করি, অথচ দোষ দিই সরকারের, দোষ দিই সিটি কর্পোরেশনের, যে এই করছে না সেই করছে না, অথচ আমি নাগরিক হিসেবে আমার মিনিমাম যে কাজটুকু মানে করার দরকার ছিল, আমরা সেই কাজটি করি না। রেইজ অ্যাওয়ারনেস, যে আমরা সামগ্রিকভাবে পরিবেশ বিষয়ক সচেতনতা, এটি কেন আমাদের জন্য দরকার, আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যেটাকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলছি, এটির জন্য
আমরা যদি অ্যাওয়ারনেস তৈরি করতে পারি তাহলে মোটামুটি পরিবেশের যে দূষণ সেটি থেকে আমরা কিছুটা পরিত্রাণ পাবো। তা আমরা এই যে পরিবেশের এত কথা বললাম, আমরা এর আগে বেশ কিছু ছবি দেখেছি যেখানে দূষিত পরিবেশ বা কিভাবে দূষিত হয় তার অনেকগুলো কারণ, কিন্তু আমরা সবসময় এরকম সুন্দর পরিবেশ দেখতে চাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। মানে কেন এই যে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের কথা আসে, কেন পরিবেশকে সুরক্ষা দেবার কথা আসে, সেটা হচ্ছে যে এই যে আমাদের পরবর্তী প্রজন্মের, আমরা যদি পরিবেশটাকে সুন্দর করতে পারি, আমাদের আগামী প্রজন্মের যেই মানে জীবন সেটিও সুন্দর হতে পারে। তো এটি ছিল আজকে আপনাদের সাথে পরিবেশ